আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8 এর বিজিএস এর প্রথম অধ্যায় এই যে এখান থেকে আমরা আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য এই যে এই ভিডিওগুলো আপলোড করেছিলাম। তোমরা যারা এখনো এই ভিডিওগুলো দেখো নাই তারা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় মতো ভিডিওগুলো দেখে নিবে। ওকে, আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এখানে আমরা কিন্তু একটা প্যাটার্ন ধরে আলোচনা করি, সেটা তোমাদেরকে আমরা প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি যাতে করে তোমরা প্রথমেই বুঝতে পারো যে এই আলোচনাটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখানে বহু নির্বাচনীয় প্রশ্নের আনসার করে দিচ্ছি এবং উত্তরগুলো বের করে দিচ্ছি। সেই সাথে তোমাদের সৃজনশীলের ক এবং খ এখানে যেই প্রশ্নগুলো হতে পারে এবং সেগুলোর সম্ভাব্য উত্তরগুলো কিন্তু আমরা তোমাদেরকে বের করে দিচ্ছি। অর্থাৎ তোমরা এই আলোচনা থেকে তিনটি জিনিস শিখতে পারবে। একটি হলো তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্নের সম্ভাব্য প্রশ্ন এবং আনসার, এবং সৃজনশীলের ক এবং খ এর সম্ভাব্য প্রশ্ন এবং আনসারগুলো আমরা তোমাদেরকে ফাইন্ড আউট করে দিচ্ছি এবং সলিউশন করে দিচ্ছি, যাতে করে তোমরা একটা ভিডিওর মাধ্যমে অন্তত তোমাদের যে এ প্লাস মার্ক রাখতে যে বিজিএস এর সমস্যা হয় সেটা কিন্তু অনেকটাই লাঘব করবে এই সমস্যা থেকে। তাই আমরা তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা যদি এই ভিডিওগুলো যদি একটু গুরুত্ব সহকারে দেখো তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এর জন্য আলাদাভাবে তোমাদের আর কোনো নৈবিত্তিক পড়ার প্রয়োজন নেই, কারণ তোমরা একটা জিনিস ভালো করেই বুঝতে পারো, সেটা হলো যে নৈবিত্তিক যতগুলো আসে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন ম্যাক্সিমাম যদি তোমার যদি মেন বই যদি পড়া থাকে তাহলে কোনো নৈবিত্তিকই তোমার কাছ থেকে কি হবে না, ছুটে যাবে না বা আনকমন থাকবে না। তুমি প্রত্যেকটা নৈবিত্তিকই তুমি কমন পাবে। আমরা কমন পাই না, বিভিন্ন গাইড আমরা পড়ি কিন্তু আমরা মূল বইটা দেখার চেষ্টা করি না। কিন্তু দিন শেষে পরীক্ষার সময় আমরা যে দেখি যে আমাদের 10টা 12টার উপরে কমন পাই না। কিন্তু কেন পাই না, এর মূল কারণ আমরা মূল টেক্সট বইটা একদিনও খুলে দেখি না। তাই মূল টেক্সট বইটা দেখো, এখান থেকে দেখলে তোমরা যেমন নৈবিত্তিক 100-এ 100 কমন পাবে, তেমনি তোমরা এমসিকিউ সিকিউর কি সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন 100-এ 100 কমন পাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনা যাই। দেখো, সেন কি সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। এই যে এই জিনিসটা একটুই রাখবে, ঠিক আছে? ফাইন্ড আউট করে রাখবে। সেটা হলো এমসিকিউ নয়, এটা এমসিকিউ হতে পারে এবং সৃজনশীলের ক নাম্বার প্রশ্নও হতে পারে যে সেন বংশের অবসান বা সেন বংশের পরিবর্তন হয় কার হাত ধরে, অথবা সেন বংশ পরাজিত হয়, সেন শাসনের অবসান ঘটে কার মাধ্যমে। এটা কিন্তু এভাবে সম্ভাব্য কোশ্চেন গুলো করতে পারে যে সেন শাসনের অবসান হয় কার মাধ্যমে, অথবা সেন শাসনের অবসান ঘটে কার মাধ্যমে, অথবা কি বাংলায় সেন শাসককে পরাজিত করেন কে, এটাও কিন্তু আসতে পারে। কে সে? তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ওকে, দেখো, তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। কাকে পরাজিত করেন? কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কাকে পরাজিত করেন? লক্ষণ সেনকে পরাজিত করেন। ওকে, এবার এভাবে আসতে পারে যে রাজা লক্ষণ সেনকে কোন মুসলিম সেনাপতি পরাজিত করেন? সেটা কে? তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ওকে, মুসলমান শাসনের সূচনা করেন 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছু অংশ বখতিয়ার খলজি দখল করে নেয়। এইটা একটু খেয়াল করবে। দেখো, বাংলায় মুসলমানদের শাসনের সূচনা হয় কত সাল থেকে? 1204 সাল থেকে। বাংলায় মুসলমানদের শাসনের সূচনা করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। দেখো, এখানে কিন্তু আমি কিন্তু ফাইন্ড আউট করে দিচ্ছি, তোমরা একটু নোট করে রাখলে কিন্তু এগুলো কিন্তু আর কখনোই ভুলবে না, ঠিক আছে? এভাবে ধরে ধরে এবং যদি আলোচনা করে তুমি যদি পড়ো তাহলে কিন্তু এই নৈবিত্তিক গুলো বা এই এমসিকিউ গুলো তোমরা কখনোই বলবে না। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় কত সালে? 1204 সালে। আর বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় 1204 সালে। বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কি রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তারপর লক্ষণ সেনকে পরাজিত করে কোন মুসলিম সেনাপতি বাংলায় মুসলিম সমাজের গোড়াপত্তন করেন? সেটাও ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। অর্থাৎ তুমি যদি মেন টপিকসটা জানো তাহলে কোশ্চেন প্যাটার্ন যেভাবেই আসুক
আসুক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবে। ঠিক আছে, একবার যদি মূল থিমটা যদি ধরে নিতে পারো, ক্যাচ করতে পারো, তাহলে কিন্তু প্রশ্নের প্যাটার্ন যতভাবেই করা হোক না কেন তুমি কিন্তু আনসার খুব সহজেই দিতে পারবে। তারপর দেখো, তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটে। দেখো 1204 থেকে 1338 পর্যন্ত বাংলার বিভিন্ন অঞ্চল তখন মুসলমানদের কিসে চলে আসে, আয়ত্তে চলে আসে। 1204 থেকে 1206 এর ভিতরেই তিনি কি উত্তর বাংলার কিছু অংশ, পশ্চিম নদিয়া, এগুলো কিন্তু তিনি দখল করেন। তারপরে 1338 সাল পর্যন্ত বাংলার বিভিন্ন অঞ্চল মুসলমানদের দখলে চলে যায়। তারপর দেখো, এই সময়ের মধ্যে বাংলার 3টি অংশে দিল্লির সালতানাতের 3টি প্রদেশ ও বিভাগ প্রতিষ্ঠিত হয়। দেখো কোন সময় প্রতিষ্ঠিত হয়, এই যে 1338 সালের ভিতরে বাংলায় 3টি অংশে বা দিল্লি সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগে প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো বাংলার উত্তর বাংলায় লখনৌতি, পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত। দেখো এই যে প্রদেশগুলো গঠন করা হয় এগুলো কি 3টি ভাগে বিভক্ত করা হয়। ওকে, এই 3টি ভাগ কি কি, উত্তর বাংলায় লখনৌতি এবং পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও। এই যে পূর্ব বাংলা সেটা কিন্তু আমাদের এই বাংলাদেশ। ওকে, সোনারগাঁও। ওকে, এটা একটু বুঝে রাখবে। তারপর দেখো 1338 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরুদ্দীন মোবারক শাহ দিল্লির সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করে। দেখো এখানে একটা কথা আছে যে মোবারক শাহ অর্থাৎ বাংলার স্বাধীনতা ঘোষণা করে কে, কি এই যে ফখরুদ্দীন মোহাম্মদ মোবারক শাহ, কার, দিল্লির সুলতানাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। দিল্লির সুলতানাতের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে কে, এই যে ফখরুদ্দীন মোবারক শাহ, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তারপর বাংলার স্বাধীনতা ঘোষণা করেন কে, ফখরুদ্দীন মোবারক শাহ, এটাও কিন্তু কোশ্চেন। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন নানান প্যাটার্নে করতে পারে। ঠিক আছে, একটু যদি টেক্সট বইটা যদি ভালো করে একটু দেখে রাখো তাহলে যে প্যাটার্নেই কোশ্চেন আসুক না কেন তুমি কিন্তু উত্তর দিতে পারবে। ঠিক আছে, শুধু গাইড পড়ে কিন্তু তুমি এমসিকিউ কভারেজ দিতে পারবে না, কারণ গাইডে তো তোমার মতন করে আমার মতন করে এইভাবে বানিয়ে বানিয়ে তো কোশ্চেন তোমাকে শিখাবে না। ঠিক আছে, তারা একটা প্যাটার্নে করে যাবে, যদি কমন পাও তাহলে হলো, না হলে নাই। কিন্তু আর তুমি যদি টেক্সট বইটা যদি এভাবে পড়ো তাহলে যে প্যাটার্নেই কোশ্চেন আসুক না কেন সব প্যাটার্নেই তুমি কিন্তু আনসার করতে পারবে। এটাই হলো টেক্সট বই পড়ার উপকারিতা। তুমি একটা জিনিস খুব ভালো করে তুমি অ্যানালাইসিস করে দেখবে, তোমার ক্লাসে যারা টপার রয়েছে, টপ 10 এর ভিতরে যারা রোল রয়েছে, তারা দেখবে যে অধিকাংশ সময় টেক্সট বইটা সবচেয়ে ভালো করে পড়ে। এবং তুমি তোমার বড় ভাইদের বা সিনিয়র ভাইদের সাথে তুমি আলোচনা করে দেখতে পারো যে টেক্সট বই যারা ভালো করে পড়ে তারা কোনো কোশ্চেনই কি থাকে না, অজানা থাকে না, তারা খুব সহজেই আনসার করতে পারে যেখান থেকেই কোশ্চেন করা হোক। তাই এই প্যাটার্নটা তোমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের পড়ালেখার পরিধি যেমন কমে আসবে তেমনি তোমরা অল্প পড়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, বলে না যে অল্প পড়ে ভালো রেজাল্ট করে, আসলে অল্প পড়ে ভালো রেজাল্ট কি, তার তো একটা নির্দিষ্ট একটা মার্জিন আছে যে এতটুকু তাকে পড়তে হয়। তারা কি করে, মূল বইটা তারা পড়ে। ঠিক আছে, গাইডের মতন এত মানে অসংখ্য প্রশ্ন পড়ার কোনো দরকার নেই। তারা মূল টেক্সট বইটা ভালো করে দেখে এবং ওই প্যাটার্ন গুলো তারা বোঝে যে কোন প্যাটার্নে কোশ্চেন গুলো হতে পারে। এই টেকনিকটা যারা জানতে পারে তারা খুব সীমিত, অর্থাৎ সীমিত বলতে কি, এই টেক্সট বইটা পড়েই তারা ভালো রেজাল্ট করে। ওকে, এই টেকনিকটা তোমাদের সাথে সবাই শেয়ার করতে চায় না, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটু টেক্সট বইটা ভালো করে একটা পরীক্ষা দিয়ে দেখো, দেখবে যে তুমি এখানে 80% মার্ক খুব সহজেই ক্যারি করতে পারছো। তারপরে দেখো এভাবে বাংলার স্বাধীন মুসলিম সুলতান যুগের সূচনা হয়। দেখো বাংলায় মুসলিম স্বাধীন সুলতান যুগের সূচনা হয়। তাহলে দেখো এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তাহলে স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে, এই যে ফখরুদ্দীন মোহাম্মদ মোবারক শাহ। ওকে, এভাবে কিন্তু বিদ্রোহ, সরি, এখানে বিদ্রোহটা কে করে সর্বপ্রথম, ফখরুদ্দীন মোবারক শাহ, এবং বাংলার স্বাধীনতা ঘোষণা করে কে, এই যে ফখরুদ্দীন মোবারক শাহ। ওকে, এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তবে সমগ্র বাংলায় এক
বৃহদাংশে অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠাতা করেন বলে ধরা হয়। দেখো, বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন কে? সুলতান কি শামসুদ্দীন ইলিয়াস শাহ। তাহলে এখানে দেখো একটু, বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন কি, এই যে এখান থেকে কিন্তু এটা হতে পারবে। দেখো কোশ্চেন হতে পারে যে বাংলার প্রকৃত কি স্বাধীনতা প্রতিষ্ঠা করেন কে? এই যে শামসুদ্দীন ইলিয়াস শাহ, শামসুদ্দীন ইলিয়াস শাহ। ওকে, ইলিয়াস শাহ শাহে বাঙালি বা শাহে বাঙালিয়ান উপাধি ধারণ করেন। দেখো, এই কোশ্চেনটা কিন্তু হতে পারে শাহে শাহী বাঙ্গালা বা শাহী বাঙালিয়ান, এই উপাধিটা কার ছিল? এই উপাধিটা কার? এই যে কার ছিল? এই যে শামসুদ্দীন ইলিয়াস শাহর এই উপাধিটা ছিল। ঠিক আছে, এখান থেকে একটু দেখবে, এটা কিন্তু এমসিকিউ তে তোমাদের দিতে পারে। ওকে, তারপর দেখো এ বলতে পারে এরকম যে ইলিয়াস শাহর উপাধি কি ছিল, এরা কিন্তু দিতে পারে, এই যেটা ছিল। তারপর দেখো, স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলার শিল্প সাহিত্য বিকাশে তার অবদান অপরিসীম। দেখো, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসে। কি কোশ্চেনটা? দেখো এই যে এখানে যে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং কি বাংলার শিল্প সাহিত্যের বিকাশে কার অবদান অপরিসীম? এই যে আলাউদ্দিন মোহাম্মদ, এই যে আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে কি এখান থেকে একটু ফাইন্ড আউট করে রাখবে যে বাংলার শিল্প সাহিত্য বিকাশে কার অবদান অপরিসীম? আলাউদ্দিন হোসেন শাহ এর। তারপরে দেখো 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। তাহলে দেখো, বাংলার স্বাধীন শাসনী সুলতানের অবসান ঘটে কবে? 1538 সালে। 1538 সালে, এটা মনে রাখবে। ঠিক আছে, অবশ্যই এর আগে মুঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল। দেখো, সুলতানি আমল শেষ করে তারপর মুঘলদের শাসন শুরু হয় এই যে 1538 সালের আগেই। ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে হয় এরপরে। তারপর দেখো, মুঘল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি দখল করলেও বাংলার তখন মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। অর্থাৎ 38 সালের আগে হুমায়ুন আহমেদ কি করে? এই যে সম্রাট হুমায়ুন আহমেদ উত্তর বাংলার গৌড়ি দখল করলেও তখনও কিন্তু মুঘল সম্রাট পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি। এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথম বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। দেখো, হুমায়ুনকে কারা বিতাড়িত করে? এই যে আফগান শাসক শের খান। এর পূর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। তারপরে কার? এর পূর্বে বাংলার শাসন ক্ষমতা কার হাতে চলে যায়? আফগানদের হাতে চলে যায়। তাহলে আমাদের এই ভারত উপমহাদেশ দেখো কতজন শাসন করেছে। পাল শাসন আমল থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নিয়ে নেয়, সেন শাসন আমল থেকে লক্ষণ সেনের কাছ থেকে। তারপরে মুসলমানরা সুলতানি আমল শুরু করে, সুলতানি আমলের পর আবার মুঘল আমল, তারপরে আবার শেরখার আমল শুরু করে, শেরখা আবার মুঘলদেরকে বিতাড়িত করে, আবার তারা আসে। এভাবেই কিন্তু পর্যায়ক্রমে পালাক্রমে মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করা শুরু করে। তারপর সর্বশেষ যেটা পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা একদম অস্তমিত হয়ে যায়, ইংরেজদের হাতে চলে যায়। এটাও আমরা ধাপে ধাপে জানবো। আজকে আমরা এই পর্যন্তই আলোচনাটা স্থগিত রাখতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যদি কেউ আজকে আমার এই চ্যানেলে নতুন জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।